কি জানি বলে, এই যে ফল এবং বীজ তৈরির প্রক্রিয়াটা আমাদের পড়ানো হয়েছিল, কিভাবে ফুল থেকে একটা নতুন বীজ তৈরি হয়, কিভাবে ফল তৈরি হয়। মনে আছে আমরা এই পর্যন্ত পড়েছিলাম? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে আজকে আমরা পড়বো বীজহীন ফলের উদ্ভিদ। এইখান থেকে শুরু হবে আমাদের আজকের পড়া। চলো আমরা এই দিকটা রিডিং পড়ি। বীজহীন ফল মানে যেই ফলে কোনো বীজ থাকে না। আম, এমন অনেক ফল আছে যেগুলোতে বীজ থাকে, যেমন আম, কাঁঠাল, লিচু, আম, তারপর অনেকগুলা। আবার এমনও অনেক আছে যেগুলোতে বীজ নাই, মানে ছোট, যেটাকে আমরা বীজ বলি সেটা থাকবে না। কি বলেছে, কিছু কিছু উদ্ভিদের ফলে বীজ তৈরি হয় না। এক্ষেত্রে স্পোর, স্পোরের বাংলা হচ্ছে রেণু। আমরা জানি এটা, স্পোরের বাংলা কি? ওকে, স্পোরের বাংলা হচ্ছে রেণু। এসব ক্ষেত্রে স্পোর বা রেণুর মাধ্যমে গাছের বংশবৃদ্ধি ঘটে। স্পোরের মাধ্যমে কিভাবে ঘটে আমরা জানি। স্পোরের মাধ্যমে হচ্ছে স্পোরের মাধ্যমে হচ্ছে এক গাছ, গাছের, এক গাছ থেকে আরেকটা নতুন গাছের তৈরি হয়, আমরা এটা শিখেছি। বীজহীন ফলে এই প্রক্রিয়াটার মাধ্যমে হয়। এবং বীজযুক্ত ফলে, বীজযুক্ত উদ্ভিদে কিভাবে উদ্ভিদের নতুন ফল এবং বীজ তৈরি হয় সেটা আমরা গত ক্লাসে দেখেছি। ওই বিষয়ে কোনো প্রবলেম থাকলে বলো। আছে? নাজিহা, তোমার কোনো প্রবলেম থাকলে বলো। আচ্ছা, নাজিহা মনে হয় ক্লাসে নেই। ইন্দ্রনীল, তোমায় তোমার কোনো সমস্যা থাকলে বলতে পারো আগের ক্লাস নিয়ে। না ম্যাম। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে বলি যে যেসব উদ্ভিদের কোনো বীজ নাই, ঠিক আছে, বীজহীন উদ্ভিদ, তো ওদের তো কোনো বীজই নাই, বীজ থেকে ফল কিভাবে তৈরি হবে, নতুন উদ্ভিদ কিভাবে তৈরি হবে, সম্ভব না। তাই সেসব ক্ষেত্রে ওদের স্পোর বা রেণুর মাধ্যমে গাছের বংশবৃদ্ধি ঘটে। এই বংশবৃদ্ধিটা হচ্ছে উদ্ভিদের অযৌন বংশবৃদ্ধির উদাহরণ। অযৌন বলা হয়েছে কেন, কারণ জানো এখানে পুংগেমেট, স্ত্রী গেমেট এরকম কিছুই নেই। গত ক্লাসে আমরা দেখেছিলাম না, গর্ভাশয় ছিল, ডিম্বক ছিল, ডিম্বাণুর সাথে পরাগরেণুর নিষেক হয়, মনে আছে এগুলা? হ্যাঁ, হ্যাঁ ম্যাম। কিন্তু হ্যাঁ, এখানে এরকম কিছুই হবে না, কারণ এখানে হচ্ছে কোনো বীজই নেই। তো বীজ থাকলে না বীজের ভিতরে হতো। তো এখানে তো বীজ নেই, এখানে শুধু রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি হবে, অযৌন বংশবৃদ্ধি, এটাকে বলা হয় অযৌন বংশবৃদ্ধি। স্পোর হলো বা রেণু হলো এক ধরনের ছোট কোষ। স্পোর বা পরাগরেণু, এটা হচ্ছে ছোট কোষ। আমি বলেছিলাম গত ক্লাসে, ছোট হলুদ রঙের ছোট ছোট দানাদার। উদ্ভিদের যেই অংশে স্পোর সৃষ্টি হয় তাকে বলা হয় স্পোর ক্যাপসিউল। মনে থাকবে স্পোর ক্যাপসুল কাকে বলে? ক্যাপসুল আমরা খেয়েছি, ওষুধ, ওষুধের মতো একটা ছোট ব্যাগ, এরকম স্পোর যেখানে থাকে সেটাকে বলা হয় স্পোর ক্যাপসুল। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ভেরি গুড। নাজিহা, তোমাকে তো একটু রেসপন্স করতে হবে, না হলে আমি বুঝবো কি ভাই তুমি বুঝছো আমার পড়া। আহ নাজিহা, তোমাকে একটু আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলে আমি বুঝবো আর কি। আচ্ছা, না মানে তুমি কি বুঝতে পেরেছো আমার পড়াটা? আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে চলো আজকে আমরা সুন্দর করে পড়ি, সেটা হচ্ছে বীজের ভিন্নতা। আমরা গত ক্লাসে পড়েছিলাম বর্ষজীবী উদ্ভিদ, এর মধ্যে ছিল এক বর্ষ, বহু বর্ষ, দ্বিবর্ষ, এরকম বিভিন্ন ভাবে উদ্ভিদকে আমরা শ্রেণী বিভাগ করেছি। তারপর যেমন ছিল স্বভোজী উদ্ভিদ, বহুভোজী উদ্ভিদ, স্বভোজী, পরভোজী, তারপর ছিল কোনগুলোতে ফুল হয়, ফুল হয় না, এরকম সপুষ্পক, অপুষ্পক। তো আজকে আমরা পড়বো বীজের ভিন্নতা। আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে কিছু উদ্ভিদে বীজ থাকে, কিছু উদ্ভিদে বীজ থাকে না। তো যেগুলোতে বীজ থাকে সেগুলোর মধ্যেও আবার বিভিন্ন শ্রেণীবিভাগ আছে। যেমন বীজের আবরণ থাকা এবং না থাকার উপর ভিত্তি করে উদ্ভিদকে আবৃত বীজি এবং অনাবৃত বীজি, এই দুই ভাগে ভাগ করা হয়। কি বলেছে? বীজের আবরণ থাকা এবং না থাকা। একটা হচ্ছে ধরো বীজ, এটাকে যদি আমি একটা কাপড় পরায় রেখে দিই বা এটার একটা আবরণ দিয়ে দিই, তাহলে এটা একটা সুন্দর করে বসে আছে, এটার নাম হবে আবৃত বীজি। যদি বীজের কোনো না থাকে, আবরণ না থাকে, এটা তো একদম খালি খালি লাগছে, তাহলে এটাকে বলবে অনাবৃত বীজি।
অনাবৃত বীজি এবং আবৃত বীজি, এই দুই ধরনের উদ্ভিদ আমাদের আছে। আবৃত বীজি উদ্ভিদ কি হয়, ফুলের উপর নির্ভরশীল হলেও, এখানে দেখো ভিন্ন পার্থক্য তোমাকে দেখাচ্ছে। আবৃত বীজি উদ্ভিদের বিস্তার ফুলের উপর নির্ভরশীল হলে অনাবৃত বীজির উদ্ভিদের ক্ষেত্রে সেটি নয়। এটা আমি তোমাকে বলি, এটা কেন বলেছে। আবৃত বীজে যে উদ্ভিদ, সেখানে কি বীজটা একটা আবরণ দিয়ে আবৃত থাকে, তাই না, একটা জামার মতো। তো এটার এই ক্ষেত্রে যদি আমার একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ তৈরি করতে হয়, তাহলে আমার এই একটা ফুলের দরকার আছে। কারণ এটা তো বীজটা তো আবৃত, এটা থেকে তো আমি আসলে বের করা সম্ভব না, বা নতুন উদ্ভিদ তৈরি করা পসিবল না। তখন আমার আহ সাহায্য নিতে হবে হচ্ছে ফুলের। কিন্তু যেগুলো অনাবৃত বীজি, বা যেই বীজের কোনো আবরণ নাই, সেই বীজগুলো তো খোলা, বা সেগুলো আমরা চোখেও দেখি এত বড়, বা শক্ত হয়, সেগুলো বড় হয়, চোখে দেখা যায়। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ফুলের কোনো দরকার নাই, কারণ আমরা তখন বীজের মাধ্যমেই একটা থেকে আরেকটা তৈরি করতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো কি বলেছে। আবৃত বীজী উদ্ভিদের বিস্তার ফুলের উপর নির্ভরশীল হলেও অনাবৃত বীজী উদ্ভিদের ক্ষেত্রে সেটি নয়। অনাবৃত উদ্ভিদের বীজ সাধারণত একটা শক্ত আবরণের ভেতর থাকে, যাকে কোন বলে। অনাবৃত বীজী উদ্ভিদ এর সাধারণত এর বীজ, দেখো অনাবৃত মানে কি, এর বীজ কোনো আবরণের ভিতর নাই, এটা একদম খালি, কোনো জামা কাপড় নাই এটার গায়ে। তো এটা সাধারণত একটা শক্ত আবরণের ভেতর থাকে। এখন তোমরা বলবা এটা আবার কোন আবরণ, মানে এটা বোঝানো হচ্ছে কি, যে আবরণের মধ্যে বীজটা বসানো থাকে, একটা কোণের মতো থাকে, সেটাকে বলা হয় কোণ। উদাহরণ হিসেবে পাইন গাছের কোণের কথা বলা যেতে পারে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি কি বলা হচ্ছে। চলো আমরা আজকে পাইন গাছকে দেখি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার বুঝবো। দেখাচ্ছি, এর মধ্যে তোমরা আগে বলো যে আবৃত বীজ এবং অনাবৃত, এই পার্থক্যটা কি তোমরা বুঝতে পেরেছো? আবৃত কাকে বলে, অনাবৃত কাকে বলে? একবার বুঝাইলে আরো ভালোভাবে বুঝবো। আচ্ছা, তাহলে আমি আবার বলি। আবৃত বীজের ভিন্নতার উপর আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আবৃত বীজি এবং অনাবৃত বীজি। এই দুইটার প্রধান পার্থক্য হচ্ছে, যে কোনো উদ্ভিদে যদি বীজটা আবৃত অবস্থায় থাকে, বা একটা খোলসের ভিতর থাকে, বা আবরণের ভিতর থাকে, তাহলে সেটাকে আমরা বলি আবৃত বীজি। নামটার সাথে মিল আছে, দেখো আবৃত বীজি মানে আবৃত অবস্থায় থাকবে একটা বীজ, বা যে কোনো খোলস বা আবরণের মধ্যে থাকবে, এটাকে বলা হয় আবৃত বীজি। এবং যেই বীজগুলো কোনো আবরণের ভিতর থাকবে না, তুমি খালি চোখে এটা দেখতে পারবা, সেটাকে বলা হয় অনাবৃত বীজি। যেমন আবৃত বীজের একটা উদাহরণ হবে আম। আমের বীজটা কিন্তু আমরা বাহির থেকে দেখতে পাই না, আমটা খোলা, এই ফলটা খোলার পর হচ্ছে আমরা দেখতে পাই। তেমনি অনাবৃত বীজী উদ্ভিদ যেগুলো, সেগুলোতে বীজটা কোনো খোলসের ভিতর থাকে না, সেটা বাইরে থেকে দেখা পসিবল। সেটার একটা উদাহরণ তোমাদের বইতে আছে, পাইন গাছের। পাইন গাছ, সেটা হচ্ছে একটা অনাবৃত বীজী উদ্ভিদ। এখন বলো এই দুইটা মানে মেইন সংজ্ঞাটা কি বোঝা গেছে কিনা? বোঝা গেছে? আচ্ছা, তাহলে ইন্দ্রনীল আমাকে বলো তো, আবৃত বীজী উদ্ভিদের সংজ্ঞাটা কি হবে? বীজের আবরণ না থাকা এবং না থাকার উপর ভিত্তি করে উদ্ভিদকে আবৃত বীজ বলে। হ্যাঁ, আবৃত বীজী উদ্ভিদ বলে, আবৃত বীজী। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার বলো তো, নাজনিহা আমাকে বলো তো, অনাবৃত বীজী উদ্ভিদ কাকে বলে? খালি চোখে দেখা যায় না। আচ্ছা, এটা আমাদেরকে আরেকটু গুছিয়ে বলতে হবে, ঠিক আছে, যে খালি চোখে দেখা যায় না এবং যার কোনো, যেই বীজের কোনো আবরণ নেই, এটা লিখতে হবে। আচ্ছা, আমার একটু নেটটা প্রবলেম করছে, তো আমি তোমাকে 5টা মিনিট পরে দেখাচ্ছি। আমরা অনাবৃত বীজী উদ্ভিদটাকে দেখলে একদম বুঝবো। তো ততক্ষণ আমরা আরেকটু আগাই, ঠিক আছে, তাহলে এটা আমি একটু ম্যানেজ করতে পারবো। এখন আমাদের নেক্সট যে অবস্থাটা, সেটা হচ্ছে প্রাণী। খুবই মজাদার, কারণ প্রাণী, উদ্ভিদের থেকে আমরা প্রাণীর সাথে বেশি পরিচিত, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তোমাদের প্রথমেই বলেছে যে তোমাদের কি কোনো পোষা প্রাণী আছে কিনা। তোমাদের কি কারো আছে পোষা প্রাণী? হ্যাঁ আমার আছে। কি প্রাণী সেটা? কুকুর। কি?
কুকুর, ও ডগ। আচ্ছা আচ্ছা, তাহলে তো তুমি আরো ভালো বুঝবে। তো চলো আজকে আমরা প্রাণী নিয়ে একটু পড়বো, খুব মজাদার। তার প্রথমে বেবিও আছে। ও তাই, আচ্ছা বলো তো, কুকুরের কি মেরুদণ্ড আছে কোনো আমাদের মতো? আমাদের যে পিঠের দিকে একটা শক্ত মেরুদণ্ড আছে, আমরা ধরলেই বুঝতে পারি, সেটা কি কুকুরের আছে? হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড, অবশ্যই আছে কুকুরের। কি বলেছে আমাদের প্রথমেই প্রাণীর মধ্যে শ্রেণী বিভাগ করা হয়েছে হচ্ছে মেরুদণ্ডী দিয়ে। পৃথিবীতে যত প্রাণী আছে তাদের ভিতর রয়েছে নানা বৈচিত্র্য। যেমন তোমার পোষা বিড়াল একটা শক্ত শিরদাঁড়া বা মেরুদণ্ড রয়েছে, তেমনি আমরা দেখলাম ইন্দ্রনীলের পোষা প্রাণী হচ্ছে কুকুর, ওর একটা মেরুদণ্ড রয়েছে। তোমারও কিন্তু পিঠের মাঝ বরাবর একটি মেরুদণ্ড রয়েছে, যা তোমাকে সোজা হয়ে চলতে সহযোগিতা করে। আবার অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই, যেমন কেঁচো। এরকম আরেকটা প্রাণীর নাম বললো তো, যেগুলোর মেরুদণ্ড নেই। সাপ। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইন্দ্রনীল আরেকটা বলো যেটা মেরুদণ্ড নেই। আরে ম্যাম, যেটা বলতে চাইছিলাম এটাই তো আসলো। আহ, আহ কেঁচো সাপ, তাই তো? হ্যাঁ, তারপর তারা মাছ বলতে পারো, তারা মাছের কোনো মেরুদণ্ড নেই এরকম। তাহলে বলেছে দেখো যে নিশ্চয়ই দেখে থাকবে কেঁচো কিভাবে বুকে ভর দিয়ে চলে, আমরা দেখেছি কেঁচো কিভাবে চলে। কি? আরেকটা হচ্ছে যোগ। হ্যাঁ, ভেরি গুড, যোগ হবে। যোগও মেরুদণ্ডহীন। কাজে সব প্রাণীকে প্রথমেই আমরা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুই ভাগে ভাগ করতে পারি। আমরা দেখেই বলে দিতে পারি কোনটা মেরুদণ্ডী এবং কোনটা অমেরুদণ্ডী। তারপরে তারপরে যদি বলে মেরুদণ্ডী প্রাণীরা হচ্ছে, মেরুদণ্ডের প্রাণী যারা তাদের, মেরুদণ্ডের প্রাণী তাদের পিঠের দিকে একটা শক্ত বিভিন্ন খণ্ডে বিভক্ত একটা থাকবে। তোমরা কি এটা বুঝতে পারো দেখে? যেমন ইন্দ্রনীল, তখন তুমি বলেছো তোমার কুকুর পোষা প্রাণী, তুমি কি এটা কখনো ফিল করেছো ধরে মেরুদণ্ডী হ্যাঁ, প্রাণী কোথায়? হ্যাঁ, আচ্ছা, তাহলে বলেছি যে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা যায়। 7টি শ্রেণীতে, যেমন জলে স্থলে থাকা এমনকি সমুদ্রের বৃহত্তম প্রাণীরাও এই শ্রেণীর অন্তর্ভুক্ত আছে। আমরা আজকে পড়বো মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিভাগ। প্রথমেই বলা হয়েছে মেরুদণ্ডী প্রাণী হলো মেরুরজ্জু যুক্ত প্রাণী। মেরুদণ্ডী প্রাণী হলো মেরুরজ্জু যুক্ত প্রাণী। এরা, এটি তাদের পিঠ বরাবর নিচের দিকে নেমে আসে, আমাদের পিঠ থেকে নিচে হচ্ছে মেরুদণ্ড আমরা ধরে ফিল করতে পারি। এজন্য আমাদের মতো প্রাণী যারা মেরুদণ্ডী তাদেরকে বলা হয় করডাটা। ঠিক আছে, কি বলা হয়? করদাতা। ওকে, নাজিহা তুমি বলো তো, যাদের মেরুদণ্ড আছে তাদেরকে কি প্রাণী বলা হয়? করডাটা। হ্যাঁ, ভেরি গুড। তো করডাটা নামে পরিচিত মেরুদণ্ড এই মেরুরজ্জুকে রক্ষা করে। আচ্ছা, আমাদের যে শক্ত আমরা পিঠে ধরে বুঝতে পারি, এই মেরুদণ্ডকে আমাদের কে রক্ষা করে? মেরুরজ্জু। মেরুদণ্ডী প্রাণীদের সুরক্ষা এবং চলাচলের জন্য শরীরের ভেতর অন্তঃকঙ্কাল থাকে। আমাদের আমরা যারা মেরুদণ্ডী প্রাণী, আমাদের যে সুরক্ষা এবং আমরা যে চলাচল, এই যে আমরা বিভিন্ন দুর্ঘটনায় আমাদের হাড় ভেঙে যেতে পারে বা কোনো অ- দুর্ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে আমাদের এই চলাচলের জন্য আমাদেরকে কে রক্ষা করে? মেরুদণ্ড। হ্যাঁ, মেরুদণ্ড তো ঠিক আছে, কিন্তু সেটা থাকবে এখানে, দেখো বলা হয়েছে সুরক্ষা, শরীরের ভিতর অন্তঃকঙ্কাল থাকে। অন্তঃকঙ্কাল কি বলতো? অন্তঃকঙ্কাল বোঝাচ্ছে যে আমাদের শরীরের ভেতরের যে কঙ্কাল, এটা মূলত হাড় হতে পারে, হাড় এবং তরুণাস্থি। তরুণাস্থি কি তোমার কি কান, কান ধরে দেখেছো? আমাদের কানটা যে কি নরম। হ্যাঁ। হ্যাঁ, তো এটা আমরা বলবো না যে এটা অস্থি, কেন? অস্থি তো সাধারণত শক্ত হয়। অস্থি মানে কি? অস্থির বাংলাই হচ্ছে, মানে অস্থির একটা সমার্থক শব্দ হচ্ছে হাড়। তো অস্থি এবং যেটা নরম কিন্তু হাড়ের মতো, এটা হচ্ছে তরুণাস্থি। যেমন আমাদের নাকে থাকে তরুণাস্থি, নাকটা একটু নরম, তাই না? এই যে, এবং অস্থি এবং তরুণাস্থি মানে হাড় এবং নরম যেই হাড়গুলা থাকে, নরম হাড় কোথায় থাকে? এই যে আমাদের কানে থাকে, নাকে থাকে, এই সব কিছু
এবং অস্থি এবং তরুণাস্থি মিলেই হচ্ছে আমাদের অন্তঃকঙ্কাল তৈরি হয়। অন্তঃকঙ্কাল হচ্ছে আমাদের ভিতরের হাড়গোড়, এগুলো তৈরি করে অন্তঃকঙ্কাল। এবং অন্তঃকঙ্কাল হচ্ছে আমাদের বিভিন্ন সুরক্ষা এবং চলাচলের সময় আমাদেরকে রক্ষা করে। যেমন হাড়, তুমি আজকে লাফ দিয়ে পড়ে গেলে, তখন তুমি যে ব্যথা পেলে না, তুমি সাথে সাথে দাঁড়িয়ে গেলে, এই ব্যাপারগুলো আমাদেরকে রক্ষা করছে কি, আমাদের হাঁটু বা হাঁটুতে কি থাকে, হাড় থাকে। এই হাড় এবং তরুণাস্থি, এই দুইটা মিলেই হচ্ছে আমাদের অন্তঃকঙ্কাল গঠিত। ক্লিয়ার? হুম। ওকে। যেমন তরুণাস্থি হলো নরম এবং হাড়ের মতো উপাদান, নরম কিন্তু হাড়। যেমন এই যে কানের কাছে আমি যেটা বললাম, কান যেটা আমাদের, তারপর নাক যেটা, এগুলো হচ্ছে তরুণাস্থি, এগুলো হচ্ছে নরম এবং হাড়ের মতো, নরম হাড়ের মতো উপাদান যা প্রাণীর সাথে বৃদ্ধি পায়। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে সরীসৃপ, উভচর এবং স্তন্যপায়ী প্রাণী। বিভিন্ন ধরনের মাছ মেরুদণ্ডী প্রাণী শ্রেণীগুলোকে পরিপূর্ণ করে। যেমন মাছের ক্ষেত্রে তো আমরা বুঝতেই পারি, মাছের একটা লম্বা কাঁটা যায়, তাই না? মাছ যদি কেউ কেটে থাকো তাহলে দেখবে এটা হচ্ছে মাছের মেরুদণ্ড। ক্লিয়ার? তো আমাদেরকে বলা হয়েছে যে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণী থাকবে। আজকে আমরা 7টা শ্রেণী ব্যাখ্যা সহ পড়বো। এর মধ্যে প্রথমে আমাদের মাছ নিয়ে আলোচনা করা হয়েছে, মেরুদণ্ডী প্রাণীদের। দেখো প্রথমে কি বলা হয়েছে, চোয়ালবিহীন মাছ। চোয়ালবিহীন মাছ কি কি, এর উদাহরণটা তোমাদের জন্য একটু নতুন। যেমন বলেছে প্রায় 70টি মাছের প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে যাদের চোয়াল নেই। এটা প্রথম প্রশ্ন হবে যে চোয়ালবিহীন মাছ কি মেরুদণ্ডী নাকি অমেরুদণ্ডী? অবশ্যই মেরুদণ্ডী, তাই না? ওকে। চোয়ালবিহীন মাছের মধ্যে আহ, এরকম দুইটা মাছ হচ্ছে হ্যাগফিশ এবং ল্যাম্প্রে। এই দুইটা সম্পর্কে এর পরে আরো ডিটেলস এ পড়া থাকবে। তো প্রথমে আমরা নামগুলো মনে রাখি, হ্যাগফিশ এবং ল্যাম্প্রে। এরা কি, এরা কিরকম মাছ বলো তো? মেরুদণ্ডী প্রাণী। হ্যাঁ, মেরুদণ্ডী তো ঠিক আছে, কিন্তু আহ এদের এই মাছ হিসেবে এদের কোন জিনিসটা নেই? দেখো উপরে লেখা আছে হেডলাইনে, চোয়ালবিহীন মাছ। এদের কিন্তু কোনো চোয়াল নেই। এই যে দেখো বলা হয়েছে প্রায় 70টি প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে যাদের চোয়াল নেই। এদের মধ্যে হচ্ছে হ্যাগফিশ এবং ল্যাম্প্রে। ঠিক আছে, হ্যাগফিশ এবং ল্যাম্প্রে হচ্ছে চোয়ালবিহীন মাছ। নাজিহা, তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, নাজিহা মেবি নাই। আমরা বলি তারপর যে ফুলকাযুক্ত এসব মাছের কঙ্কাল অত্যন্ত নমনীয় হয়। নমনীয় বলতে বোঝাচ্ছে কি, যেমন ধরলেই ভেঙে যাবে এমন ভঙ্গুর টাইপ, মানে খুব সহজে ভেঙে যায়। তাহলে চোয়ালবিহীন মাছের মধ্যে আমরা কয়েকটা পয়েন্ট আউট করতে পারি। প্রথমে হচ্ছে এখানে 70 প্রজাতির মাছ থাকবে যাদের চোয়াল নাই। এর মধ্যে হচ্ছে উদাহরণ হিসেবে আমরা বলবো হ্যাগফিশ এবং ল্যাম্প্রে। এবং আরেকটা কথা বলা হয়েছে, এদের কঙ্কাল অত্যন্ত নমনীয়। ক্লিয়ার? ওকে, হ্যাঁ ম্যাম। ওকে, ভেরি গুড। তাহলে চলো এরপর আমরা কি দেখবো, অস্থিযুক্ত মাছ। অস্থি মানে কি, যাদের হাড় আছে, হাড় বা ধরো কাটা, ওদের কাটাই তো হচ্ছে ওদের হাড়। তো সেটাই হচ্ছে অস্থিযুক্ত মাছ। অস্থিযুক্ত মাছ আমরা খেয়েছি অবশ্যই। বলো তো কে কে আমাকে বলতে পারে অস্থিযুক্ত মাছের উদাহরণ? অস্থিযুক্ত মাছ কোনগুলা বলো তো, আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি বা দেখেছি কখনো না কখনো। কে বলতে পারে? ম্যাম, আচ্ছা, যাদের হাড় বেশি নাকি হাড় আছে এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, হাড় আছে। যেসব মাছের হাড় আছে, কাঁটা আছে, মানে ওদের হাড় তো ওরকম মানুষের মতো বড় হবে না, কাঁটা আছে, এটা তুমি বলতে পারো। বলো তো এরকম অস্থিযুক্ত মাছ কি কি হতে পারে? ল্যাংটিয়া মাছ, ইলিশ মাছ, হুম, কাতল ভেরি গুড। মাছ হ্যাঁ, কাতল মাছ, ইত্যাদি এরকম যদি আমি বলি, এসব মাছ, যেসব মাছ ইত্যাদি। হচ্ছে অস্থিযুক্ত। ভেরি গুড। যেমন এই যে ইলিশ মাছ, এটা একটা ভালো উদাহরণ। ইলিশ মাছ আমাদের, এটা তোমাদের প্রশ্নে ডিরেক্ট দিতে পারে যে আমাদের জাতীয় মাছ কোন শ্রেণীভুক্ত।
এটা হবে অস্থিযুক্ত মাছ। যদি বলে হ্যাগফিশ এবং ল্যাম্প্রে কোন শ্রেণীভুক্ত, এটা কে বলতে পারবে? এটা কি হবে বলো তো, হ্যাগফিশ এবং ল্যাম্প্রে? অস্থিযুক্ত। না, আমরা তো তখন পড়েছিলাম হ্যাগফিশ এবং ল্যাম্প্রে। এই দুইটা হচ্ছে, এই যে দেখো, হ্যাগফিশ এবং ল্যাম্প্রে এই দুইটা হচ্ছে চোয়ালবিহীন মাছ, যাদের চোয়াল নেই। এই যে দেখো এখানে ছবি একটা দেওয়া আছে, এটা দেখলেই বুঝবে। চোয়ালবিহীন, দেখছো মুখটা কেমন গোল হয়ে আছে। হুম চোয়ালবিহীন মাছ হচ্ছে হ্যাগফিশ এবং ল্যাম্প্রে, এবং অস্থিযুক্ত মাছ হচ্ছে ইলিশ। এই যে ইলিশের ছবি দেওয়া আছে। তারপরে এরপরে আরো এক ধরনের মাছ আছে, সেটা হচ্ছে তরুণাস্থি যুক্ত মাছ। তরুণাস্থি কি আমি কতক্ষণ আগে বলেছিলাম, কে বলতে পারবে বলো তো? হুম তরুণ, অস্থিযুক্ত। না, তরুণাস্থি কাকে বলে? তরুণাস্থি কিছুক্ষণ আগে বলেছিল। বলেছিলাম ওই যে কানে থাকে, নাকে থাকে। বলেছিলাম শক্ত নরম কিন্তু হাড়। বলেছিলাম নরম হাড় কি যে তরুণাস্থি বলে। হুম হ্যাঁ। ওকে, মনে রাখতে হবে কিন্তু এটা, হ্যাঁ। বলছে তরুণাস্থি যুক্ত মাছ মানে যেই মাছগুলা হাড়গুলো নরম হয়, এরকম নামগুলো আমাদের এখন মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে কোমল তরুণাস্থি নিয়ে হচ্ছে স্টিংরে, করাত এবং নানা জাতের হাঙর। তাহলে কি কি বললাম বলো তো উদাহরণগুলা? ইংরে, করাত ও ও নানান জগৎ জাতের হ্যাঁ, হাঙের। নানা হাঙর। হুম। ভেরি গুড। নাজিহা, তোমাকে কিন্তু একটু রেসপন্স করতে হবে, না হলে তো আমি বুঝবো না যে তুমি বুঝছো কিনা। উম, এটা বলবো? তাহলে আমরা আহ তুমি আমাকে বলো যে ইলিশ মাছ কোন জাতীয় মাছ? অস্থিযুক্ত মাছ। হ্যাঁ, ভেরি গুড, অস্থিযুক্ত। এবং চোয়ালবিহীন আমরা পড়েছি হ্যাগফিশ এবং ল্যাম্প্রে। অস্থিযুক্ত হচ্ছে ইলিশ, এবং তরুণাস্থিময়ের মধ্যে আছে স্টিংরে, করাত, নানা জাতীয় হাঙর ইত্যাদি। এই যে এটা হচ্ছে তোমাদের উদাহরণ, স্টিংরে, করাত এবং হাঙর। তাহলে এই তিনটা আমরা কি পড়ছি, এগুলো সব এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিভাগ। মেরুদণ্ডী প্রাণী আমরা জানি যাদের পিঠের কাছে বা শক্ত হাড়যুক্ত থাকে, এটা হচ্ছে মেরুদণ্ড। যেমন মেরুদণ্ডের প্রাণীর 7টি শ্রেণী আছে, এর মধ্যে প্রথম তিনটে হচ্ছে মাছ, যেমন চোয়ালবিহীন মাছ, অস্থিযুক্ত মাছ এবং তরুণাস্থিযুক্ত মাছ। আমরা প্রথম তিনটা পড়েছি। এরপরে আমরা এখন যাব আমাদের উভচর প্রাণী। এটাও আমাদের মেরুদণ্ড। উভচর প্রাণী হচ্ছে মেরুদণ্ড। উভচরের প্রাণীর মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ব্যাঙ। উভচর, উভচর মানে কি? পানিতেও থাকে, স্থলেও থাকে, স্থলেও থাকে। হ্যাঁ, ভেরি গুড, স্থলেও থাকে, জলেও থাকে। এমন জল ও স্থল উভয় পরিবেশে বসবাস করার জন্য উভচর প্রাণীদের বিশেষ দেহ গঠন থাকে। তরুণ বয়সে এরা পানিতে থাকার সময় ফুলকা দিয়ে শ্বসন কাজ কি দিয়ে, তরুণ অবস্থায় চলার সময় এরা ফুলকা দিয়ে শ্বসন কাজ চালালেও পরিণত বয়সে স্থলে বাস করে ফুসফুস দিয়ে চালায়। তাহলে তোমাদের দুইটা প্রশ্ন হবে যে বলতো তরুণ অবস্থায় ওরা কি দিয়ে শ্বাসকার্য চালায়? ফুলকা, ফুসফুস। হ্যাঁ, তরুণ অবস্থা হচ্ছে শুধু ফুলকা, আর যখন পরিণত বা বুড়া হয়ে যাচ্ছে তখন হচ্ছে ফুসফুস। আমাদের মতো ধরো, তখন আমরা, ধরো একটা ব্যাঙ, ছোট ব্যাঙ, এটা যখন ছোট মাত্র জন্ম হয়েছে, ওটা ধরো একটা মাছ ধরে নিলাম, মাছ কি দিয়ে শ্বাস নেয়? ফুলকা দিয়ে। তো ও যখন ছোট ছিল, তরুণ বয়স ছিল, তখন ও ফুলকা দিয়ে। কিন্তু ও যখন ও আস্তে 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 বড় হয়েছে, বুড়া হয়ে গেছে এখন, তো এখন ও মানুষের মতো ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়। ক্লিয়ার? হ্যাঁ। এসব প্রাণীর শক্ত চোয়াল থাকবে। সরি, এটার নাম হচ্ছে ব্যাঙ। ব্যাঙের হচ্ছে শক্ত চোয়াল থাকবে, মসৃণ ত্বক থাকবে। তোমরা কেউ যদি ব্যাঙের দেহ কখনো স্পর্শ করে থাকো তাহলে বুঝবা যে ওটা কিন্তু মসৃণ, তাই না? অনেক আগে হচ্ছে ক্লাস 10-এ ব্যাঙের প্র্যাকটিক্যাল হতো। এখন যেহেতু ব্যাঙের বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই এটা দিয়ে করানো হয় না। তখন হচ্ছে তোমরা বুঝতে পারতা আর কি যে ব্যাঙ হচ্ছে মসৃণ ত্বক এবং শক্ত চোয়াল। ওদের মুখটা দেখো কিরকম আহ একটু উঁচু হয়ে আছে, তো কারণ ওদের শক্ত চোয়াল আছে। আর আমরা তখন দেখেছিলাম চোয়ালবিহীন হচ্ছে মাছ হয়। তাহলে বলেছে প্রায় 4700 প্রজাতির উভচর প্রাণীর মধ্যে কি কি আছে? ব্যাঙ এবং স্যালামান্ডার। হ্যাঁ, ব্যাঙ এবং স্যালামান্ডার এই দুইটা হচ্ছে বহুল পরিচিত। তারপর সরীসৃপ, কি বলেছি? সরীসৃপ। সরীসৃপ কোন জাতীয় প্রাণী? এটা হচ্ছে মেরুদণ্ড।
সরীসৃপের প্রধান বৈশিষ্ট্য এরা হচ্ছে বুকে ভর দিয়ে চলাফেরা করে। ভর দিয়ে চলাফেরা করে। হ্যাঁ, বুকে ভর দিয়ে চলাফেরা করে, যেমন টিকটিকি, গিরগিটি, কুমির, কচ্ছপ, সাপ, প্রায় 8,000 প্রজাতির সরীসৃপ পাওয়া যায়। কিছু সরীসৃপ জলে বাস করে, আবার কিছু স্থলে। এ সরীসৃপও কিন্তু উভচরের মতো কিছু জলে কিছু স্থলে বাস করে। কিন্তু হ্যাঁ বলো। যেমন সাপ, কচ্ছপ এরা মানে উভচর। হ্যাঁ, কুমির হচ্ছে রোদ পোহাতে আমরা দেখি যে ও আহ, স্থলে আসে আবার জলে চলে যায়, এরকম। টিকটিকি তো আমাদের ঘরে বাড়িতে দেখা যায়। তাহলে এদের সুগঠিত ফুসফুস আছে, মানে এরা ফুসফুস দিয়ে শ্বাসকার্য পরিচালনা করে। কিন্তু এর আগে আমরা ব্যাঙের ক্ষেত্রে দেখেছিলাম ব্যাঙ হচ্ছে ফুলকা ফুসফুস দুইটাই করে, তাই না? হ্যাঁ। ওকে। আর সরীসৃপের দেহ আঁশযুক্ত ত্বকের আবরণে শক্ত অস্থিযুক্ত থাকে। আঁশযুক্ত, এটা হচ্ছে আঁশের মতো, ওদের দেহটা একটু খসখসে থাকে, এটাই ওদের দেহ হচ্ছে শক্ত আঁশযুক্ত ত্বকের আবরণে শক্ত অস্থি। ওদের হচ্ছে অস্থিটাও শক্ত থাকবে, কিন্তু এটা হচ্ছে আঁশযুক্ত। ঠিক আছে? আঁশযুক্ত অনেকটা মাছের মতো, হচ্ছে মাছে যেমন আঁশটে থাকে গায়ে, ওরকম। এবার হচ্ছে সবচেয়ে মজার, এরা হচ্ছে পাখি। প্রায় 9,700 প্রজাতির পাখি আছে। পালকযুক্ত ডানার সাহায্যে অধিকাংশ পাখি উড়তে পারে। একমাত্র পাখি যেটা উড়তে পারে না সেটা কি? উট পাখি। হ্যাঁ, ভেরি গুড। উট পাখি উড়তে পারে না, আমরা জানি। ফাঁপা অস্থিযুক্ত। ফাঁপা অস্থি বলতে কি বোঝানো হয়েছে? যেসব ধরো অস্থি, ধরো একটা আমি লম্বা পাইপ নিলাম যেটার ভিতরটা কিছু নেই, একদম খালি, তো এটাকে আমরা বলবো ফাঁপা, মানে ভিতরে কিছু নেই, ফাঁপা। কিন্তু ভিতরে যদি ধরো কিছু দিয়ে পূর্ণ থাকতো, তাহলে সেটাকে আমরা বলি নিরেট। তাহলে ফাঁপা মানে কি? ভিতরে হচ্ছে ফাঁকা। যেমন অস্থি, একটা হাড্ডি বা হাড় যদি আমি নিই, এটার ভিতরে যদি ফাঁকা থাকে, তাহলে এটাকে বলা হয় ফাঁপা অস্থি। ঠিক আছে? দেখো, যেহেতু পাখির ফাঁপা অস্থি, তার মানে কি পাখি অনেক হালকা। আর যে হালকা হবে সেই তো উঠতে পারবে, তাই না? আমরা কি উঠতে পারবো কখনো? না ম্যাম। হ্যাঁ, কারণ আমাদের অস্থি হচ্ছে নিরেট অস্থি। নিরেট অস্থি বলতে কি বোঝায়? আমাদের অস্থির ভিতর অনেক কিছু থাকে, যেমন আমাদের অস্থির ভিতর যে অস্থি যে যাতে সুন্দরভাবে কাজ করে, যে জন্য ক্যালসিয়াম, পটাশিয়াম অনেক থাকে, বা রাসায়নিক উপাদান থাকে। কিন্তু পাখির ক্ষেত্রে ওদের অস্থিগুলো হালকা হয়, ফাঁপা হয়, ভিতর দিয়ে ফাঁপা। এই জন্য ওরা হালকা হয়, আর তাই ওরা উঠতে পারে। পাখিদের ফুসফুস থাকে, তার মানে সাপদের বা সরীসৃপদের ফুসফুস থাকে, পাখিদের ফুসফুস থাকে। আমাদের অতি পরিচিত উল্লেখযোগ্য পাখি হচ্ছে কাক, চড়ুই, কবুতর। হ্যাঁ, এই সবগুলো আমাদের পরিচিত। তাহলে এরপরে হচ্ছে আমাদেরকে নিয়ে আলোচনা করা হবে স্তন্যপায়ী। এর আগে তোমরা বলো যে এই প্রথম 6টাকে আমরা বুঝতে পেরেছি শ্রেণী বিভাগ। আচ্ছা, নাজিহা তুমি বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, কোনো সমস্যা থাকলে বলবা, ঠিক আছে? তাহলে আমরা শিখলাম যে আমাদের প্রথমে, আবার আমি একটু রিভাইজ করে দিই তোমাদের জন্য। চোয়ালবিহীন মাছ, চোয়ালবিহীন মানে হচ্ছে যাদের চোয়াল নেই, এই যে তোমরা দেখো চোয়ালবিহীন হ্যাগফিশ এবং ল্যাম্প্রে। হ্যাগফিশ এবং ল্যাম্প্রে এই দুইটা হচ্ছে তোমাদের জন্য একটু নতুন, কারণ এই দুইটা সম্পর্কে, এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, এগুলো তো আমরা কখনো চোখে মানে দেখি না, আমাদের বাংলাদেশে সাধারণত এত সচরাচর দেখা যায় না, তাই এই দুইটা তোমাদের একটু মনে রাখতে হবে, হ্যাগফিশ এবং ল্যাম্প্রে। তারপর অস্থিযুক্ত মাছ, বা আমরা বলতে পারি কাঁটাযুক্ত, যেমন আমরা সহজেই সবার আগে বলতে পারি ইলিশ, তারপর বলতে পারি রুই। ইলিশ এবং রুই। ঠিক আছে? তারপর তরুণাস্থি। তরুণাস্থি মানে হচ্ছে নরম হাড়, যেমন আমাদের কানের হাড়, নাকের হাড় যেমন নরম, এগুলো রকম হচ্ছে তরুণাস্থি যুক্ত মাছ হচ্ছে স্টিংরে, করাত এবং জাতের হাঙ্গর। হ্যাঁ, ভেরি গুড, নানা জাতের হাঙর। তারপর হচ্ছে উভচর প্রাণী, আমরা জানি যারা তরুণ অবস্থায় বা ছোট অবস্থায় ফুলকা এবং বড় হলে ফুসফুস দিয়ে শ্বসন করে। তারপর হচ্ছে এদের শক্ত চোয়াল থাকবে, তাই এদের মুখটা এত একটু উঁচু। তারপর মসৃণ ত্বক থাকবে, দেহ দেখো কত মসৃণ। তারপর অস্থিযুক্ত কঙ্কাল থাকবে। তারপর সরীসৃপের মধ্যে আমরা যদি বলি, এদের সুগঠিত ফুসফুস থাকে, আঁশযুক্ত ত্বকের আবরণ। আঁশযুক্ত বলা হয়েছে কারণ এদের ত্বকটা যদি তুমি দেখো, এদের একটু আষ্টে আষ্টে মনে হয়, তাই আঁশযুক্ত ত্বকের আবরণে শক্ত অস্থিযুক্ত থাকবে। ঠিক আছে? তারপর পাখি, এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে উট পাখি। বাকি সব পাখি উঠতে পারে। এদের হচ্ছে ফাঁপা অস্থি। যেসব অস্থির ভিতরে ফাঁক পা থাকে বা কোনো কিছু থাকে না, খালি, সেগুলো হচ্ছে ফাঁপা অস্থি।
হ্যাঁ, এই জন্য হচ্ছে ওরা উড়তে পারে, পাখিরা বেশ হালকা হয় এবং ওরা উড়তে পারে। এই জন্য পাখিদের পাখিদের হচ্ছে ফুসফুস থাকে। পাখিরা কি দিয়ে শ্বসন কার্য চালায়? ফুসফুস। ভেরি গুড। যেমন বিভিন্ন পাখি আমরা দেখেছি, যেমন কাক, চড়ুই, কবুতর, দোয়েল, ঈগল ইত্যাদি। ক্লিয়ার? ওকে। এর মধ্যে আমাদের, জি বলো। এই ক্লাসটা কতক্ষণ চলবে? এই ক্লাসটা তোমাদের 8টা 25 পর্যন্ত। আমার মানে 8টা 10-এর দিকে মানে প্রাইভেট আছে, এটার জন্য। ও, তাহলে তোমার একটু কষ্ট করে রেকর্ডিংটা দেখে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এর আগে আমরা চলো আরেকটু পড়ি। মানুষ, কুকুর, বিড়াল, হাতি, ঘোড়া। এখন আমরা কাদেরকে নিয়ে পড়ছি? এখন আমরা মনে রাখবো, এখন হচ্ছে আমরা স্তন্যপায়ী। স্তন্যপায়ী মানে হচ্ছে যারা দুধ খেয়ে বাচ্চা থেকে বড় হয়, ঠিক আছে? স্তন্যপায়ী যেমন মানুষ, কুকুর, বিড়াল, হাতি, ঘোড়া এবং বাঘ, ভাল্লুক, জলহস্তী। বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী হচ্ছে স্থলে বাস করে। স্থলে মানে কি? নর্মাল রাস্তায়। কোনো কেউ পানিতে বাস করে না, ঠিক আছে? কিন্তু একটা উদাহরণ দেওয়া হয়েছে, তিমি স্তন্যপায়ী হলেও সমুদ্রে থাকে। আমরা তো তিমি মাছ দেখেছি, তাই না? ছবিতে হোক বা যেখানেই হোক, সিনেমাতে। তিমি হচ্ছে সমুদ্রে থাকে, কিন্তু তাও কি, তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তিমি কিন্তু কোনো মাছ না, তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। মনে থাকবে? ওকে। দেখো বলেছে, স্তন্যপায়ী প্রাণীরা শিশুকালে মায়ের দুধ পান করে। যেসব প্রাণীরাই শিশুকালে মায়ের দুধ পান করে তারাই হবে স্তন্যপায়ী। এদের সবচেয়ে উন্নত বৈশিষ্ট্যের হয়ে থাকে, যেমন আমরা সবচেয়ে উন্নত বৈশিষ্ট্যের, যেমন আমরা হাঁটা চলা করতে পারি, কথা বলতে পারি, আমাদের বুদ্ধি বিবেচনা করে কাজ করতে পারি, তাই আমরা হচ্ছে সব থেকে উন্নত বৈশিষ্ট্য। কিছু স্তন্যপায়ী প্রাণী আছে যাদের 4 পা বিশিষ্ট, যেমন গরু, ছাগল, বিড়াল, কুকুর, তাই না? ওরাও কিন্তু স্তন্যপায়ী। ওরাও শিশুকালে মায়ের দুধ পান করে থাকে, তাই ওরা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। আবারও কিছু 2 পা বিশিষ্ট মানুষ, যেমন মানুষ হচ্ছে 2 পা বিশিষ্ট। আমরা স্তন্যপায়ী প্রাণী। আমাদের স্তন্যপায়ী প্রাণীর দেহ লোমশ হয়, আমাদের লোম আছে, তাই না? আমাদের দেহে লোম আছে, তাই না? জি ম্যাম। ওকে, হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। যেমন অস্থিযুক্ত কঙ্কাল এদের দেহ গঠন করে। আমাদের ক্ষেত্রেও সেম, অস্থিযুক্ত কঙ্কাল কি বলা হচ্ছে? আমাদের পুরো কঙ্কাল কি নিয়ে গঠিত? অস্থি দিয়ে। অস্থি মানে হচ্ছে হাড় নিয়ে। তোমরা আরো যখন বড় হবা এই বিষয়ে আরো ডিটেলস পড়বে, কোন হাড় কোথায় আছে, কয়টা করে আছে, সবকিছু। ঠিক আছে? অস্থিযুক্ত কঙ্কাল নিয়ে হচ্ছে আমাদের দেহ গঠন করা হয়। আমাদের চোয়াল আছে, দেখো সুগঠিত চোয়ালের জন্য আমরা নানা ধরনের খাবার খেতে পারি। এই পর্যন্ত প্রায় 4700টি স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত কে কে ক্লিয়ার হয়েছে বলো? ওকে। তাহলে আহ, আমরা কিন্তু পড়তে পড়তে মেরুদণ্ডী প্রাণীর 7টা শ্রেণীবিভাগ পড়ে ফেললাম। প্রথম 3টা কি ছিল মনে আছে বলো তো? চোয়াল, হ্যাঁ, হচ্ছে বলো। হস্তিপূর্ণ, হ্যাঁ, তারপরে হচ্ছে স্তন্যপায়ীটা কি একটা ওই আচ্ছা, আমি বলে দিই, তাও ভেরি গুড। তুমি প্রথম 2টা বলেছো। প্রথমটা ছিল হচ্ছে চোয়ালবিহীন, তারপর হচ্ছে অস্থিযুক্ত, তারপর হচ্ছে তরুণাস্থিযুক্ত। অস্থির পরেই তরুণাস্থি। প্রথম 3টাই হচ্ছে মাছ রিলেটেড। হ্যাঁ, এরপরে ছিল উভচর। কিছু সরীসৃপ, হ্যাঁ, স্তন্যপায়ী। না, স্তন্যপায়ীর আগে ছিল পাখি, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। তাহলে আমাকে বলো তো, ব্যাঙ হচ্ছে তরুণ অবস্থায় কি দিয়ে শ্বসন কাজ পরিচালনা করে? মানে ছোট ছোট থাকতে ফুলকা, আর বৃদ্ধ বয়স বা বড় হলে ফুসফুস দিয়ে চালায়। হ্যাঁ, ভেরি গুড। ছোট বয়সে হচ্ছে ফুলকা, আর বড় বয়সে ফুসফুস। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এরপরে আমাদের এখন
মূল পড়া হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী আমরা কিছুক্ষণ আগে কয়টা দেখেছি, যেমন কেঁচো, জোঁক, এগুলো হচ্ছে অমেরুদণ্ডী, যাদের কোনো মেরুদণ্ড নেই। ঠিক আছে, তাইলে বলা হচ্ছে সহজভাবে বলা যায় যে প্রাণীদের মেরুদণ্ড থাকে না তারাই অমেরুদণ্ডী। মেরুদণ্ডী প্রাণীদের সকল পরিবেশে পাওয়া গেলেও এদের সংখ্যা খুব বেশি নয়। সমস্ত প্রাণী 95%-ও বেশি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। তারপর বলা হয়েছে অমেরুদণ্ডী প্রাণীদের নানা শ্রেণীতে ভাগ করা যায়। এদের মধ্যে হচ্ছে আর্থ্রোপড হলো অমেরুদণ্ডী প্রাণীদের বৃহত্তম দল। আর্থ্রোপড কারা? আর্থ্রোপড হচ্ছে মাকড়সা, তারপর তেলাপোকা, তারপর চিংড়ি, এগুলো হচ্ছে আর্থ্রোপড। আমরা এরপরে শিখবো যে আর্থ্রোপড কারা। কিন্তু এটা বুঝেছো যে অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে সবচেয়ে বৃহত্তম বা যাদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, দেখো বলেছে 12 লক্ষেরও বেশি, তারা কারা বলতো অমেরুদণ্ডী প্রাণীর ভিতর? চিংড়ি, পিঁপড়া, তেলাপোকা, বিচ্ছু, মাকড়সা ইত্যাদি। হ্যাঁ, 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 আচ্ছা ঠিক আছে, এর আগে বলা হচ্ছে এদের তো একটা নাম আছে, এই প্রাণীগুলোর নাম কি? আর্থ্রোপড। অক্টোবর। ওকে, ভেরি গুড। তাহলে আর্থ্রোপড নিয়ে আমাদের এখন পুরো পড়াশোনা। আর্থ্রোপডের মধ্যেও ভিন্ন শ্রেণী বিভাগ আছে, আমরা পড়বো, কিন্তু এখান থেকে শুরু করি। আর্থ্রোপডের হচ্ছে বহিঃকঙ্কাল শক্ত প্রকৃতি এবং সেটি অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষায় কাজ করে। বহিঃকঙ্কাল, যেমন চিংড়ির বহিঃকঙ্কালটা তোমরা দেখো খুব শক্ত প্রকৃতির না? হ্যাঁ ম্যাম। তারপর তেলাপোকার যে বহিঃকঙ্কাল থাকে ওটা হচ্ছে কাইটিন, ওটাও অনেক শক্ত প্রকৃতির। এগুলো হচ্ছে ওদের অভ্যন্তরীণ যে অঙ্গগুলো থাকে ভিতরে পাকস্থলী, ওগুলোকে রক্ষা করে। বলেছে বহিঃকঙ্কাল প্রাণীর বৃদ্ধির সাথে বহিঃকঙ্কাল প্রাণীর বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় না, কাজেই প্রাণীর বেড়ে ওঠার সাথে সাথে এটাকে অবশ্যই দেহ থেকে মুক্ত করে দিতে হয়। ওদের যে দেহে বহিঃকঙ্কালটা থাকে, এটা প্রাণী যতই বড় হয় এর সাথে একে বড় হয় না। মানে তুমি মানে একটা তেলাপোকা যদি বড় হয় তাহলে এর বহিঃকঙ্কালও কি সাথে সাথে বৃদ্ধি পায় না, তাই এটিকে অবশ্যই দেহ থেকে আমাদের মুক্ত করে দিতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপর বলা হয়েছে যে আর্থ্রোপডদের সন্ধিযুক্ত পা। সন্ধিযুক্ত পা মানে কি? যে পাগুলো একসাথে লাগানো, এই যে দেখো ছবিতে আমাদের দেখানো হয়েছে, এই পাগুলো দেখছো একসাথে লাগানো যে উপরের দিকে, হ্যাঁ ম্যাম। সন্ধিযুক্ত পা। যেসব পা একসাথে লাগানো তাদেরকে বলা হয় সন্ধিযুক্ত। এগুলো হচ্ছে ওদের বৈশিষ্ট্য, আর্থ্রোপডের বৈশিষ্ট্য। প্রথমেই বললাম ওদের বহিঃকঙ্কাল থাকে, তারপর বললাম ওদের সন্ধিযুক্ত পা থাকে যা তাদের চলাফেরাতে সাহায্য করে। তাদের দেহ বেশ কয়েকটি বিশেষ খণ্ডে বিভক্ত। বিশেষ খণ্ড যেমন এটা হচ্ছে মস্তক বা মাথা, এই যে এতটুকু হচ্ছে মাথা, তারপর এতটুকু হচ্ছে বক্ষ, এবং লাস্টের অংশটুকু হচ্ছে উদর। এইগুলো বিভিন্ন খণ্ডে বিভক্ত আর্থ্রোপডদের ক্ষেত্রে এটা, আর কারো ক্ষেত্রে না। আর্থ্রোপডদের বিশেষ খণ্ডে বিভক্ত থাকে। এদের এখন বলা হয়েছে আর্থ্রোপডের 3টি বৃহত্তম দল আছে। 3টি বৃহত্তম দল হলো ক্রাস্টাসিয়ান, কীটপতঙ্গ বা ইনসেক্ট, এবং অ্যারাকনিড। কি কি বলতো? ক্রাস্টাসিয়ান, হ্যাঁ, কীটপতঙ্গ, কীটপতঙ্গ, আর্থ্রাকনিড। হ্যাঁ অ্যারাকনিড। ঠিক আছে, ওকে। তো চলো এটা নিয়ে আমরা ডিটেলস আজকে পড়ি। ক্রাস্টাসিয়ান কাদেরকে বলা হয়? ক্রাস্টাসিয়ান হলো কাঁকড়া, চিংড়ি এবং লবস্টার। কাঁকড়া, চিংড়ি এবং লবস্টার প্রতিটাই আমাদের আহ চেনা না? কাঁকড়া, চিংড়ি, লবস্টার। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কাঁকড়া, চিংড়ি, হ্যাঁ লবস্টার এগুলো যদি আমি বলি, প্রথমেই হচ্ছে এদের বহিঃকঙ্কালটা থাকে অনেক শক্ত। কাঁকড়ার ক্ষেত্রে অনেক শক্ত, চিংড়ির ক্ষেত্রে শক্ত, লবস্টারের ক্ষেত্রে। তারপরে এদের সন্ধিযুক্ত পা আছে, এই যে দেখো পাগুলাকে তাকালেই বুঝবা সন্ধিযুক্ত পা হচ্ছে যে একই সাথে যুক্ত কিন্তু নিচ দিক দিয়ে আলাদা। ঠিক আছে, সন্ধিযুক্ত পা। তাহলে বলেছে যে আমাদের এই উদাহরণগুলো মনে রাখতে হবে অবশ্যই। কাঁকড়া, চিংড়ি এবং লবস্টার, এই তিনটা হচ্ছে ক্রাস্টাসিয়ানদের উদাহরণ। ক্লিয়ার? ওকে, আমাকে নাজিহা বলো তো ক্রাস্টাসিয়ানের উদাহরণ কি কি? জি ম্যাম। আহ, আমরা যে মাত্র বললাম ক্রাস্টাসিয়ান, এই এটার উদাহরণটা কি কি বলতে পারবে আমাকে? পারবো। আচ্ছা ইন্দ্রনীল, তোমারটা শুনছি, আগে নাজিহা আমাকে বলে দাও। চুপ করো না।
কাঁকড়া, চিংড়ি এবং লবস্টার। হ্যাঁ, ভেরি গুড। আমাদের মনে রাখতে হবে কাঁকড়া, চিংড়ি, লবস্টার। তাহলে ইন্টারনেল এবার তুমি আমাকে বলো ক্রাস্টাসিয়ানের উদাহরণ। কাঁকড়া, চিংড়ি এবং লবস্টার। ভেরি গুড। কাঁকড়া, চিংড়ি এবং লবস্টার হচ্ছে ক্রাস্টাসিয়ানদের উদাহরণ। ক্রাস্টাসিয়ান 30,000-টিরও বেশি পরিচিত প্রজাতি রয়েছে। সমুদ্রে এদের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া গেলেও মিঠা জল, নোনা জল, এমনকি মাটিতেও পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে সমুদ্রে, এরপরে পাওয়া যায় মিঠা জল, নোনা জল, মাটি। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এর মধ্যে তোমাদের আমার একটা জিনিস দেখানোর কথা ছিল, সেটা হচ্ছে মনে আছে আমরা একটু আগে পড়েছিলাম অনাবৃত বীজি, যেই বীজের কোনো ইয়া থাকে না, আবরণ থাকে না, মনে আছে বলেছিলাম? আচ্ছা, তাহলে চলো ওটার একটা ছবি আমি তোমাকে দেখাবো বলেছিলাম, দেখে আসি। তাহলে চলো আমরা দেখি সাইকাস। এই যে এটা সবচেয়ে সুন্দর, তোমরা বুঝতে পারবা। সাইকাস কি? সাইকাস হচ্ছে একটা গাছ, যেই গাছের এই ছবি, এই যে ছবিটা কি দেখা যাচ্ছে? বন্ধ রাখো না, ট্যাব বন্ধ রাখো। এই যে ছবিটা, এখান থেকে আমরা ভালো করে বুঝতে পারবো। এই যে আমরা দেখতে পাচ্ছি হলুদ কালারের একটা কোণের মতো। হ্যাঁ ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এটা কি জানো? এটা হচ্ছে সাইকাস মানে নামে একটা গাছ আছে, সাইকাস। ওই যে তখন আমরা পাইন পড়েছিলাম, আসলে পাইনের ছবিটা গুগলে সুন্দর করে দেয়া নেই, তো আমি তাই সাইকাসটা দেখাচ্ছি। সাইকাসও এরকম অনাবৃত বীজ উদ্ভিদ। অনাবৃত মানে যার বীজটা এরকম এই যে কোনো কোনো আবরণ দিয়ে আবৃত থাকে না, এরকম দেখা যায়। এবং এটা কি বলা হয়েছে, এদের কোনটা অনেকটা কোণের মতো, দেখো উপরের দিকে একটু কোণ করা না? হ্যাঁ। হ্যাঁ, কোণের মতো থাকে। তাই আমি বললাম যে অনাবৃত বীজ উদ্ভিদের বীজটা হচ্ছে কোণের মতো। এটাই আমি তোমাদেরকে দেখাতাম, তাহলে এটা তোমাদের মনে থাকবে। আমাদের উদাহরণ দেওয়া ছিল পাইন গাছের, কিন্তু পাইন গাছেরটাও অনেকটা এরকমই দেখতে, তাই আর কি। তো চলো আমরা আবার আমাদের পড়ায় ফিরে যাই, যেখানে আমরা ছিলাম। ওকে, তাহলে আমরা পড়েছি যে আর্থ্রোপড হচ্ছে তিনটা শ্রেণীতে থাকবে, এর মধ্যে ক্রাস্টাসিয়ান, কীটপতঙ্গ এবং অ্যারাকনিড। ক্রাস্টাসিয়ান আমরা পড়েছি কাঁকড়া, চিংড়ি, লবস্টার। কাঁকড়া, চিংড়ি, লবস্টার এর মধ্যে সবচেয়ে বেশি থাকে সমুদ্রে, এরপর থাকে মিঠা জল, নোনা জল, মাটিতে। এবার আমরা পড়বো কীটপতঙ্গ, যেটা খুবই বেশি মানে খুবই পরিচিত আমাদের। যেমন আর্থ্রোপোডের বৃহত্তম দল হচ্ছে কীটপতঙ্গ। মানে তুমি যদি বলো আর্থ্রোপড তো এমনি পৃথিবীতে অনেক বেশি, সব থেকে বেশি বলা হয়েছে, তাই না? এর মধ্যে তুমি যদি বলো কোন জাতীয় আর্থ্রোপড সবচেয়ে বেশি, তাহলে বলবো কীটপতঙ্গ সবচেয়ে বেশি। এটা কিন্তু সত্যি, আমাদের দেখলে আশেপাশে তাকালেই বোঝা যায় যে কীটপতঙ্গ কত বেশি, মশা, মাছি, পিঁপড়া টিপড়া কত বেশি, তাই না? তেলাপোকা। বলা হয়েছে যে চলো চলো আমরা পড়ি কি কি আমাদের কীটপতঙ্গের উদাহরণ। যেমন পিঁপড়া আছে, তেলাপোকা আছে, মশা আছে, মাছি আছে। তাহলে কীটপতঙ্গের উদাহরণ হচ্ছে পিঁপড়া, তেলাপোকা, মশা, মাছি। তারপরে আর্থ্রোপডের 10 লক্ষেরও বেশি প্রজাতি আছে, তার মধ্যে বড় অংশই হচ্ছে কীটপতঙ্গ। এটার মধ্যে কি বলা হয়েছে, আর্থ্রোপড তো এমনি পৃথিবীতে সব থেকে বেশি, আমরা পড়েছিলাম 12 লক্ষেরও বেশি। এর মধ্যে এখানে বলছে কি 10 লক্ষেরও বেশি হচ্ছে শুধু কীটপতঙ্গই, মানে বাকি 2 লক্ষের মতো হচ্ছে ক্রাস্টাসিয়ান এবং অ্যারাকনিড। এটাই বোঝানো হয়েছে যে কীটপতঙ্গ সব থেকে বেশি, এরপরে হচ্ছে ওগুলো। ক্লিয়ার? তারপর বলেছে যে কীটপতঙ্গের শ্রেণীর প্রাণীরা মস্তক, বক্ষ এবং উদর এই 3টি খণ্ডে বিভক্ত। দেখো তখন আমি তোমাদেরকে বলেছিলাম, এখন আমি ছবিকে এখানে তোমাকে মার্ক করে দেখাই। এই অংশটা, এই গোল অংশটা হচ্ছে মস্তক, তারপরের অংশটা হচ্ছে বক্ষ, এই যে এই পর্যন্ত হচ্ছে বক্ষ, এবং এই অংশটা হচ্ছে উদর। দেখা যাচ্ছে? তোমরা বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, মস্তক, বক্ষ, উদর। আমাদেরকে বলা হয়েছে যে আর্থ্রোপডের 3টা অংশ থাকবে, দেহ বোঝা যাবে যে কোনটা মস্তক, কোনটা বক্ষ। বক্ষ মানে হচ্ছে বুকের অংশটা, আর উদর হচ্ছে নিচের অংশটা। তাহলে মস্তক, বক্ষ, উদর 3টা অংশ হচ্ছে আমাদের বিভক্ত থাকবে। 3 জোড়া পা। কয় জোড়া পা? এই যে দেখো, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া,
তিন জোড়া, এই পাশে একটা ওই পাশে একটা। ক্লিয়ার? তিন জোড়া পা যে, হ্যাঁ ম্যাম। তিন জোড়া পা কিসের সাথে যুক্ত বলছে? তিন জোড়া পা এদের বক্ষের সাথে যুক্ত থাকে। অ্যান্টেনা এবং চোখ। অ্যান্টেনা কি জানো? এই যে তেলাপোকার যে দুইটা সুর থাকে না, তেলাপোকার দুটো সুর থাকে একদম বড় বড় চুলের মতো অনেকটা, হ্যাঁ ম্যাম। এগুলাকে বলা হয় অ্যান্টেনা। আর চোখ দেখছো? তোমরা কি কখনো তেলাপোকার চোখের দিকে তাকাইছো? দেখছো কেমন বড় বড়? না। আচ্ছা ঠিক আছে, তেলাপোকার চোখ আসলে অনেক বড়, কারণ কি এদের একটা চোখ, একটা না, এদের আসলে অনেকগুলা চোখ। এটা আসলে এখানে লেখে নেই, এদের চোখ হচ্ছে অনেকগুলা ছোট ছোট চোখ মিলে একটা বড় চোখ। আচ্ছা, তো বলছে এদের অ্যান্টেনা, অ্যান্টেনা হচ্ছে দুইটা সূর্যের মাথায় চুলের মতো, এই যে দেখো এখানে মশা মাছিতেও থাকে এগুলা। অ্যান্টেনা এবং চোখ কীট পতঙ্গকে তার আশেপাশের পরিবেশ বুঝতে সাহায্য করে। মানে কীট পতঙ্গ বুঝবে যে ডানে কি আছে, বামে কি আছে, সামনে কি আছে, পিছিয়ে কি আছে, এগুলো সবও দেখতে পারবে। বুঝছো? হ্যাঁ ম্যাম। তাহলে আমরা কোন কোন ক্রাস্টাসিয়ান পড়লাম, কীট পতঙ্গ পড়লাম। এখন আমাদের আরেকটা কীট আমাদের জন্য একটু নতুন মনে হয়, তাই না? অ্যারাকনিড। এই ওয়ার্ডটা তো আমরা মনে হয় এর আগে শুনিনি। না ম্যাম। হ্যাঁ, অ্যারাকনিড হচ্ছে একটু ডিফারেন্ট ধরনের, এরাও কিন্তু আর্থ্রোপড। আর্থ্রোপড মানে কি? আচ্ছা তোমাদেরকে আগে বলি, আর্থ্রোপড মানে হচ্ছে এদের অনেকগুলা পা। বুঝছো? পড মানে কি? মানে এটাকে বাংলায় যদি আমি বলি তাহলে হচ্ছে পা। আর্থ্রোপড মানে হচ্ছে অনেকগুলা পা, তাই না? তাহলে আমরা কিন্তু এতক্ষণ দেখেছি যে ক্রাস্টাসিয়ানদের পা কয়টা এটা বলা হয়নি, বাট দেখে বোঝা যাচ্ছে অনেকগুলো। যেমন কাঁকড়া, চিংড়ি আমরা দেখেছি। কীট পতঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে কয় জোড়া পা, এই যে দেখো 3 জোড়া পা। তারপর অ্যারাকনিডের ক্ষেত্রে 4 জোড়া পা মেবি, হ্যাঁ এই যে 4 জোড়া পা। তাহলে আর্থ্রোপড মানেই হচ্ছে অনেকগুলা পা। এর মধ্যে হচ্ছে 3টা শ্রেণীতেও তোমাদের পা কতগুলো সেগুলো বলা হয়েছে। তাহলে যেহেতু অ্যারাকনিড আমাদের জন্য নতুন, তো এটা আমরা একটু পড়ি সুন্দর করে। অ্যারাকনিড এর উদাহরণ প্রথমেই বলা হয়েছে যে মাকড়সা কিংবা বিছা হচ্ছে অ্যারাকনিডের উদাহরণ। আগে বলো কে কে দেখছো? মাকড়সা তো সবাই দেখছে, বিছা কে কে দেখছো? হ্যাঁ, আমি দেখছি। ওকে। খুব ভয়ঙ্কর একটু, কেমন জানি, অনেকগুলা পা থাকে। নাজিহা তুমি কি দেখেছো? কিন্তু मैं मौत को छूकर टैक्सी और बस से किसी আচ্ছা, হ্যাঁ খুবই ভয়ঙ্কর মাকড়সা। লেচিটার পিছনে মানে হাতে মারতে যাচ্ছিল তো হ্যাঁ হ্যাঁ, মেরামছি মেরামছি হাও, দুই মেরামছি 1 সেকেন্ড ডিফারেন্স ছিল। বুঝতে এক পারছি। সেকেন্ড আচ্ছা তাহলে মাকড়সা এবং বিছা এই দুইটা হচ্ছে আমাদের অ্যারাকনিডের উদাহরণ। অ্যারাকনিড এটা, এটা হচ্ছে একটা অন্তর্গত কিন্তু আর্থ্রোপডের ভিতরে। এদের কয় জোড়া পা বলো সবাই? হ্যাঁ ম্যাম। অ্যারাকনিডের কয় জোড়া পা থাকে? দুই পাশে 4 জোড়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একই কথা। 4 জোড়া পা এবং একটি বা দুটি দেহখণ্ড। এদের বলছে একটা বা দুইটা খণ্ড, মানে ধরো এটাকে মস্তক ধরে পুরাটাকে যদি বক্ষ প্লাস উদর ধরলো, এখানে দুইটা অংশ বলা হয়েছে, বাট ওটা সমস্যা নেই। কিন্তু এদের এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে, এদের কোনো অ্যান্টেনা নেই, তাই না? মাকড়সার কোনো অ্যান্টেনা আছে? তেলাপোকার মতো সুর আছে বলো? তেলা পোকার মতো বিচ্ছুতে হ্যাঁ, বিছা বা মাকড়সা কোনোটাই কিন্তু নাই, তাই না? তেলাপোকার মতো সুর তো নাই। তেলা পোকা হ্যাঁ, তেলাপোকার মতো সুর নাই, মাকড়সাতে কোনো সুর নাই, বিছাতেও কোনো সুর নাই। মাকড়সা হচ্ছে কি বলেছে দেখো, এক ধরনের শিকারী প্রাণী যা প্রধানত কীটপতঙ্গ খাওয়ার উপর নির্ভরশীল। ও হচ্ছে যে জালটা বুনে, আমরা মাকড়সার জাল দেখেছি না, মাকড়সা জাল বুনে থাকে, হ্যাঁ ম্যাম। ওগুলাতে পোকা আটকায় আর ওগুলাও খায়। তাই বলছে যে মাকড়সা এক ধরনের শিকারী প্রাণী যা প্রধানত কীটপতঙ্গ খাওয়ার উপর নির্ভরশীল। সকল মাকড়সাই শক্তিশালী রেশম ফাইবার, দেখো কি বলছে একটা ইম্পর্টেন্ট কথা, রেশম ফাইবার উৎপন্ন করে। আমরা যেটাকে জাল বলি না, মাকড়সার জাল, হ্যাঁ ম্যাম। সেই জালগুলা হচ্ছে রেশম ফাইবার। এটা একটা ফাইবার। ফাইবার মানে হচ্ছে তন্তু, মানে এই পদার্থটার নাম কি? রেশম। রেশম। তোমাকে যদি বলে মাকড়সার ফাইবারে কি থাকে, সেটা হচ্ছে রেশম ফাইবার। ঠিক আছে?
তা এখন থেকে আমরা যদি মাকড়সার জাল দেখি কোথাও, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে রেশম ফাইবার দিয়ে তৈরি, তাই না? এটাই হচ্ছে মাকড়সার বিভিন্ন পোকা, কীট পতঙ্গ হচ্ছে শিকার করে এবং তারপর হচ্ছে ওগুলা খাদ্য হিসেবে গ্রহণ করে। বাবা, অনেক মাকড়সার 10টা, ওদের মধ্যে এমন একটা পয়জন আছে যেটা 20টা মানুষের মরার ক্ষমতা রাখে। অনেক তাই? মানুষের। আমি তো জানতাম না এটা। বাহ, আর সুন্দর। দেখেন না, আচ্ছা, তারপর আমরা আরেকটু আগাই। আর্থ্রোপড ছাড়া আরো নানা জি। বলতে গেলে মাকড়সার অনেক প্রজাতি। ও, বুঝতে পেরেছি। দেখো কি বলেছে যে আর্থ্রোপড ছাড়াও আরো নানা ধরনের অমেরুদণ্ডী। আমরা কিন্তু এতক্ষণ অমেরুদণ্ড নিয়েই পড়ছি, যে যাদের মেরুদণ্ড নাই, এমন হচ্ছে আর্থ্রোপড। যেমন ওই যে তেলাপোকা, মশা, মাছি, চিংড়ি। এর মধ্যে ছিল আর্থ্রোপডের ভিতরে ছিল কি কি বলতো? 3টা শ্রেণী ছিল, কি কি? কে বলতে পারবে আমাকে? ক্রাস্টাসিও, আর 2টা বলো তোমরা, একটা বলে দিছি। ক্রাস্টাসিও, কীট পতঙ্গ বা ইনসেক্ট। হ্যাঁ ইনসেক্ট। আর 3 নাম্বারটা কি ছিল? মাত্র বললাম। নাম্বারটা এরাকনি। হ্যাঁ, অ্যারাকনিড। তাহলে 3টা আমরা পড়লাম। তাহলে প্রথমটা ছিল হচ্ছে আর্থ্রোপড, সরি, আর্থ্রোপডের ভিতরে প্রথমটা ছিল হচ্ছে এরাকনি। ক্রাস্টাসিও। প্রথমটা ছিল ক্রাস্টাসিও, পরের সেকেন্ডটা ছিল কীট কীটপতঙ্গ, পতঙ্গ। 3 নাম্বারটা ছিল অ্যারাকনিড। হুম, ভেরি গুড। তাহলে বলছি যে আমাদের আর্থ্রোপড ছাড়াও কিন্তু অনেক অমেরুদণ্ডী প্রাণী আছে, কিন্তু যেমন কেঁচো। কেঁচো কিন্তু আর্থ্রোপড না, তাই না? কেঁচো কি সেটাই আমরা আজকে শিখবো। যেমন আমাদের পরিচিত প্রাণীর মধ্যে কেঁচো কিংবা জোঁক হচ্ছে অ্যানিলিডা। হুম, এটার নাম হচ্ছে অ্যানিলিডা। জেলিফিশ হচ্ছে নিডারিয়া। এগুলো তোমাদের পরে আরেকটু ডিটেলসে করাবো। এখানে আমরা শিখে যাই। ঝিনুক হচ্ছে, ঝিনুক বা শামুক হচ্ছে, বা অক্টোপাস হচ্ছে মলাস্কা ইত্যাদি। তো আমরা পরবর্তী শ্রেণীতে হচ্ছে এই বিষয়ে আরেকটু ডিটেলসে জানবো। এটা তোমাদের এখন আসলে এই শ্রেণীতে জন্য উপযুক্ত না, অনেক বেশি হয়ে যায়। তাই তোমাদেরকে বলেছি যে এই ডিটেলসে আমরা পরে যাব। ঠিক আছে? তাহলে তোমরা এটা আজকে আমরা এটা অন্তত জানতে পারলাম যে আর্থ্রোপডের কয়টা, 3টা শ্রেণী ছিল। যেমন ক্রাস্টাসিও, ইনসেক্ট বা কীটপতঙ্গ এবং অ্যারাকনিড। এরপরও আমাদের বলেছে যে কেঁচো বা জোঁক, এই যে আমরা যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে কেঁচো জোঁকের কোনো মেরুদণ্ড নাই, তাহলে ওরাও তো অমেরুদণ্ডী, তাই না? হ্যাঁ, তোমাদের বলা হয়েছে যে ওরা হচ্ছে অ্যানিলিডা এবং জেলিফিশ। জেলিফিশ তোমরা দেখেছো জেলিফিশ কেমন হয় দেখতে? হ্যাঁ ম্যাম, দেখছি কিন্তু ধরিনি। হ্যাঁ, হ্যাঁ, আমিও ধরি নাই। জেলিফিশ ধরলে নাকি কারেন্ট লাগে, তাই জেলিফিশ হচ্ছে। কারেন্ট না, ওদের ভিতরে একটা পয়জন আছে, ওইটা মানে ইনজেক্ট করে আমাদের হাতের উপর। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে বলেছি যে জেলিফিশ এবং প্রবাল। প্রবাল হচ্ছে সমুদ্রে দেখা যায়, প্রবাল পড়ে থাকে সমুদ্রে। তোমরা যারা কক্সবাজার গিয়েছো ওখানে দেখবা, সেগুলো হচ্ছে নিডারিয়া। এগুলো একটা শ্রেণী। যেমন আমি যখন কতক্ষণ আগে বললাম আর্থ্রোপড একটা শ্রেণী, এখন এরা বলছে অ্যানালিডা, নিডারিয়া, মলাস্কা। এই সবগুলো সম্পর্কে তোমাদের পরবর্তী শ্রেণীতে জানানো হবে, ঠিক আছে? এখন তোমাদের এটা টেনশন করার দরকার নেই, যেগুলো আবার কি, মলাস্কা কি, নিডারিয়া কি, এগুলো পরবর্তী শ্রেণীতে সুন্দর করে বোঝানো হবে। তাহলে দেখো আজকে আমরা কি কি পড়লাম, আবার আরেকটু রিভিউ করি। যে আজকে আমরা শুরু থেকে পড়েছি কি জানি, হ্যাঁ, শুরু থেকে পড়েছি বীজহীন উদ্ভিদ। বীজহীন উদ্ভিদে কিভাবে হয়। তারপর হচ্ছে আমরা পড়েছি বিভিন্ন প্রাণী আছে, যেমন মেরুদণ্ডী, অমেরুদণ্ডী। মেরুদণ্ডীর 7টা শ্রেণী পড়েছি। চোয়ালবিহীন, তরুণাস্থি, অস্থি, সরীসৃপ, উভচর, তাই না? অনেক কিছু পড়ে ফেলেছি। তারপর অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়েছি হচ্ছে আর্থ্রোপড। এখন আমরা একটা নতুন জিনিস করবো, সেটা সম্পর্কে আমাদের অনেক মজা লাগবে। সেটা হচ্ছে অণুজীব। অণুজীব কি বলতো? তোমরা অণুজীব বলতে কি বুঝো? অনুজীব। হ্যাঁ, অণুজীব নামটার অর্থ কি বলতো? কি মনে হয় তোমাদের? মানে খালি চোখে দেখা যায় না, কিন্তু এগুলো মানে বসবাস করে। হ্যাঁ, ভেরি গুড।
ইন্দ্রনীল তুমি ঠিক বলছো, এটা হচ্ছে খালি চোখে আমরা কখনোই দেখা সম্ভব না। অণুজীব হচ্ছে একদম অণুর সমান, একদম অণু পরমাণু যেমন থাকে না পদার্থের ভিতর অণু পরমাণু, ওই রকম ছোট 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 সাইজ, এত ছোট যে মাইক্রোস্কোপ দিয়ে এগুলো দেখা যায় খালি। সেরকম অণুজীব হচ্ছে আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি। কিংবা তোমরা কখনো এরকম দেখেছো যে পাউরুটি এগুলো অনেকদিন বাসি হয়ে গেছে, এর উপর কেমন জানি একটু নীলাভ সবুজ কালারের কি কি জানি, এটা কি কখনো দেখছো এরকম? না ম্যাম। আচ্ছা, কখনো দেখো নাই যে পাউরুটি যদি অনেকদিন বাসি হয় না, তখন পাউরুটির উপর ছোপ ছোপ কয়েকটা দাগ পড়ে, এগুলো হচ্ছে ছত্রাক। এগুলো আমরা পড়বো, আজকে সব শিখবো। ফার্স্টে হচ্ছে আমরা অণুজীব নিয়ে পড়ি। দেখো অণুজীবের পরে একটা সুন্দর একটা ছবি দিছে, এটা কিসের ছবি জানো তোমরা? এটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে এরকম দেখতে। ম্যাম আমার একটু যাওয়ার সময় গেছে, আমি ম্যাম যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ইন্দ্রনীল, তুমি কষ্ট করে এই রেকর্ডিংটা দেখে নিও। আচ্ছা ম্যাম, আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। হুম, নাজিহা তুমি কি আছো? আচ্ছা, তুমি যদি এসে থাকো তাহলে অবশ্যই আমাকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি জানিয়েছো, তাহলে চলো আমরা পড়ি। আহ, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবা, হয়তো তোমার মাইক্রোফোন বা কোথাও কোনো সমস্যা হলে মেসেজে লিখে জানাতে পারো। ওকে, আমরা পড়ি। অণুজীব কি? অণুজীব আমরা বলেছি, ইন্দ্রনীল আমাদেরকে বলে গিয়েছে যে খালি চোখে দেখা যায় না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অণুজীব আমরা কখনোই খালি চোখে দেখতে পারবো না। এমন কিছু জীবই হচ্ছে অণুজীব, খালি চোখে দেখা যায় না। এমন জীবন্ত বস্তু, মানে এটাও মনে করা যাবে না যে যেহেতু খালি চোখে দেখতে পাচ্ছি না ওরা হচ্ছে মৃত, এরকম কখনোই না। ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো সব হচ্ছে অণুজীব, কিন্তু এরা খালি চোখে দেখা যায় না। অণুজীব গুলো এককোষী হতে পারে, যাদের শুধু একটি কোষ আছে। অণুজীব মানে কি? এককোষী। এককোষী মানে একটা কোষ, যাদের শুধু একটি কোষ আছে। কিছু অণুজীব হচ্ছে বহুকোষী, যার একাধিক কোষ আছে। অণুজীবদের জন্য খাদ্য, বায়ু, পানি, বর্জ্য নিষ্পত্তির উপায় এবং তারা বসবাস করতে পারে এমন পরিবেশ প্রয়োজন। তাহলে কিরকম এদের বৈশিষ্ট্যগুলো আমাদের বলা হয়েছে? প্রথমত হচ্ছে খালি চোখে দেখা যায় না, তারপর হচ্ছে জীবন্ত বস্তু, এগুলো হচ্ছে মার্ক করি আমি। খালি চোখে দেখা যায় না, তারপর হচ্ছে জীবন্ত বস্তু, একটি অথবা একাধিক কোষ আছে, এটা সমস্যা নেই। তারপর হচ্ছে এমন পরিবেশ প্রয়োজন, ওরা হচ্ছে যেন বসবাস করতে পারে এমন পরিবেশ প্রয়োজন। কারণ তুমি যদি বলো কোন পরিবেশে ওরা বসবাস করে, যেখানে ধরো পানি বেশি, তো পানিযুক্ত স্যাঁতসেঁতে পরিবেশ, সেখানে হচ্ছে অণুজীব খুব তাড়াতাড়ি আক্রমণ করে। যেমন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আমাদেরকে আক্রমণ করে যেখানে একটু পানি বেশি, এরকম ওদের বেঁচে থাকার জন্য এরকম পরিবেশ প্রয়োজন। কিছু অণুজীব উৎপাদক, অর্থাৎ সূর্যালোক ব্যবহার করে সরল পদার্থ থেকে নিজেদের খাদ্য তৈরি করে, উদ্ভিদের মতো। আচ্ছা, এটা কি বোঝানো হয়েছে? আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম কত ক্লাসে যে স্বভোজী উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজে তৈরি করে, এরকম উদ্ভিদদের মতো একটা অণুজীব আছে, মানে একদম ছোট অণুজীব আছে, যারা হচ্ছে সূর্যের আলো ব্যবহার করে নিজেদের খাদ্য নিজে তৈরি করে। খুব মজার। কিন্তু ওরা কিন্তু গাছ না, ওরাও কিন্তু সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নামও আমি গতকাল বলেছিলাম। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলো ব্যবহার করে নিজেদের খাদ্য নিজে তৈরি করে, এটা হচ্ছে আহ মানে যারা স্বভোজী উদ্ভিদ তারা। এবং সেখানে ক্লোরোফিল রজ্জক ব্যবহার করা হয়। আচ্ছা, তো উদ্ভিদের মতো যারা নিজেদের খাদ্য নিজে তৈরি করে তারা হচ্ছে শৈবাল। এটার নামটা এখানে বলা নেই, আমি তাও বলে দিলাম। তোমরা যদি কখনো আমরা শৈবাল, ছত্রাক এগুলো নিয়েও পড়বো ইনশাল্লাহ তোমাদের বইয়ে। আমি মনে হয় দেখেছিলাম, ছবি ছিল। আচ্ছা, আমি না হলে এখন আরেকটা দেখাচ্ছি শৈবাল, নাহলে তোমাদের আইডিয়াটা ভালো হবে। শৈবাল হচ্ছে উদ্ভিদের মতোই অনেকটা, উদ্ভিদের মতো নিজের খাদ্য নিজে তৈরি করে। ও তৈরি করতে পারে কারণ ওর হচ্ছে নিজের ক্লোরোফিল আছে, ও ক্লোরোফিলকে ব্যবহার করে করতে পারে। আচ্ছা, তোমাদের আমি শৈবালের ছবিটা এখন দেখাচ্ছি, হ্যাঁ দেখা যাচ্ছে তো? তাহলে নাজিহা তুমি কি দেখেছো এরকম শৈবাল? এগুলো স্যাঁতসেঁতে পরিবেশে থাকে, যেগুলোকে আমরা অনেক সময় শ্যাওলা বলি। শৈবাল এই যে সবুজ কালারের, এই যে এটাকে বলা হয় শৈবাল। কিরকম স্যাঁতসেঁতে, এটা কিন্তু আমরা খুব দেখেছি, খুব কমন।
তাই না? আচ্ছা। নাজিহা তোমাকে একটু রেসপন্স করতে হবে, নাহলে আসলে আচ্ছা ঠিক আছে, জি বলেছো, ভেরি গুড। তাহলে তার মানে তুমি এটা চিনো। তাহলে শৈবাল আমরা এটা দেখেই বুঝতে পারবো যে এটা হচ্ছে উদ্ভিদের মতো নিজেদের খাদ্য নিজে তৈরি করে, কিন্তু এটাকে কিন্তু আমরা উদ্ভিদ বলবো না। শ্যাওলা বা শৈবাল এগুলো সব হচ্ছে আমাদের অণুজীব। অণুজীব বলতে কি একদম ছোট ছোট এককোষী বা বহুকোষী হবে। এখন তারপরে আমরা পড়ি যারা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং খাদ্যের জন্য অন্যান্য জীবের উপর নির্ভরশীল, তারা কি? তারা হচ্ছে পরজীবী। আমরা জানি স্বভোজী অণুজীব হচ্ছে শৈবাল, বা এখানে তোমাদের নাম বলেনি, যারা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা হচ্ছে স্বভোজী, আর নিজে পারে না তারা হচ্ছে পরভোজী। বেশিরভাগ অণুজীব কি বলেছে, বেশিরভাগ অণুজীব রোগ সৃষ্টি করে না, বরং অনেক অণুজীব জীবনের সহায়ক হিসেবে কাজ করে। অণুজীব ভিন্ন ধরনের হয়ে থাকে। বিজ্ঞানীরা উদ্ভিদ ও প্রাণীদের মতোই অণুজীবদের শ্রেণীবিন্যাস করেছেন। মানে উদ্ভিদ ও প্রাণী, উদ্ভিদ যেমন আমরা ভিন্ন শ্রেণীবিন্যাস করে দেখলাম যে বীজযুক্ত, বীজবিহীন, আবৃতবীজী, অনাবৃতবীজী, তারপর স্বভোজী, পরভোজী, এরকম কিন্তু অণুজীবও বিভিন্ন হয়ে থাকে। বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছেন। আমরা এবার পড়বো হচ্ছে এই অণুজীবদের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রোটিস্ট। মানে আমাদের এই তিনটা নিয়ে পড়া আছে, ঠিক আছে? ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রোটিস্ট। এখানে মনে রাখা প্রয়োজন যে ছত্রাক এবং প্রোটিস্ট যেরকম এককোষী হতে পারে, ঠিক সেরকম বহুকোষী আকারে যথেষ্ট বড় হতে পারে। আচ্ছা, এটা কি বোঝানো হয়েছে? ছত্রাক এবং প্রোটিস্ট যেটা, এগুলো হচ্ছে এককোষী বহুকোষী উভয়ই হতে পারে। মানে প্রথমে ধরো এককোষী ছিল, আস্তে আস্তে বিভাজন হয়ে বহুকোষী হয়েছে। তোমার জন্য যদি আমি একটু প্রোটিস্টের ছবিটা বের করি তাহলে তুমি আরেকটু বুঝবে। প্রোটিস্টের ছবি চলো আমরা দেখি। এই যে দেখেছো কেমন, কেমন জানি একটু সিমির মতো হচ্ছে। এটাকে বলা হয় প্রোটিস্ট। দেখা যাচ্ছে, দেখুন। হ্যাঁ, প্রোটিস্ট হচ্ছে আমাদের একটা অণুজীব। প্রোটিস্ট অণুজীব। তারপর তোমরা ছত্রাক, তুমি ছত্রাক চিনে থাকবা যদি তোমাদের কখনো দেখে থাকো। ছত্রাক হচ্ছে আমরা যেটাকে বাংলায়, সরি, লোকাল ভাষায় বলে হচ্ছে ব্যাঙের ছাতা। ছত্রাক খুব চেনা পরিচিত একটা, এই যে সুন্দর একটা ছত্রাকের ছবি, দাঁড়াও। এটা, এই যে ছত্রাক, এই যে ছত্রাক দেখেছো, এগুলো হচ্ছে ছত্রাক। এটাও কিন্তু অণুজীব, দেখেছো? এটা কিন্তু এককোষী না, এটা মোটামুটি বড়। তাই বলেছে যে ছত্রাক এবং প্রোটিস্ট এককোষী বহুকোষী উভয়ই হতে পারে। এই যে আকারে যথেষ্ট বড় হয়, এককোষী হতে পারে অথবা বড় হতে পারে। অর্থাৎ ছত্রাক এবং প্রোটিস্টই মাত্র অণুজীবের বৈশিষ্ট্য, খালিচোখে দেখা যায় না এমনটা নয়। অণুজীব খালি চোখে, এদের সম্পর্কে একটু পরে আমরা আরেকটু বিশদভাবে জানবো। আচ্ছা, কি বলেছে ছত্রাক বা প্রোটিস্ট? আমরা যে কিছুক্ষণ আগে পড়েছিলাম যে অণুজীব যে খালি চোখে দেখা যায় না, এর তারপরেও কিন্তু ছত্রাক বা প্রোটিস্ট অনেক বড়, এদেরকে খালি চোখে দেখা যায়। তাই বলেছে যে এমন না যে অণুজীব মানেই খালি চোখে দেখা যায় না। অণুজীব, ছত্রাক এবং প্রোটিস্ট এগুলোকে আমরা কখনোই বলবো না যে এগুলো ব্যাঙের ছাতা বা এগুলো উদ্ভিদ বা এগুলো গাছ, এরকম কিছুই না। এগুলো কিন্তু অণুজীব, কিন্তু এদেরকে আমরা চোখে দেখতে পারি, এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, এগুলো আমরা চোখে দেখি। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রোটিস্ট ছাড়াও ভাইরাস নামে এক ধরনের অণুজীব, এটা আমরা মনে হয় সব থেকে বেশি পরিচিত। ভাইরাস নামের এক ধরনের অণুজীব রয়েছে যেগুলো স্বাধীন জীবন, স্বাধীন জীবন নেই বলতে কি, যখন আমাদের ভাইরাস দেহের বাইরে থাকে, মানে আমাদেরকে আক্রমণ করে নাই। ম্যাম আমি আসছি। আচ্ছা, তাহলে সরি, আমি তোমার মেসেজটা আসলে খেয়াল করিনি। তুমি কি কোনো কিছু মিস করেছো বা বোঝোনি? তাহলে আমি আবার ওখান থেকে পড়াই, সমস্যা নেই। ম্যাম আমি ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি বুঝতে পারছো আমি যে ছত্রাকের ছবি দেখিয়েছিলাম, প্রোটিস্টের ছবি দেখিয়েছিলাম? হ্যাঁ আচ্ছা, ওই দুইটা হচ্ছে অণুজীব। কিন্তু দেখো কিছুক্ষণ আগে আমি তোমাদের বই থেকে বললাম যে অণুজীব হচ্ছে চোখে দেখা যায় না, তাহলে ওইগুলো আবার দেখা যায় কেন? এটা নিয়ে যাতে তোমাদের কনফিউশন না হয় তাই বলেছে যে সব অণুজীবই তো মানে চোখে দেখা যায় না, কিন্তু এই দুটো হচ্ছে দেখা যায়। তাই তোমরা কনফিউজ হওয়ার কারণে, এগুলো একটু বড় সাইজের, তাই এগুলো হচ্ছে এককোষী বা বহুকোষী, এবং এগুলো চোখেও দেখা সম্ভব, ঠিক আছে? তারপর বলেছে যে আহ ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটিস্ট, এই তিনটা ছাড়াও আরো একটা অণুজীব আছে, সেটা হচ্ছে ভাইরাস, যেটাকে আমরা সবাই চিনি। আমরা বলি ভাইরাস জ্বর হয়েছে, বা অমুক ভাইরাস আমাকে আক্রমণ করেছে, তাই না? শুনেছি না?
জি ম্যাম। আমরা ভাইরাসের নাম শুনেছি কখনো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে ভাইরাস কি জানো? দেখো বলেছে কি এগুলো স্বাধীন জীবন নাই, একটা কঠিন ওয়ার্ড বলেছে। এর অর্থ হচ্ছে ভাইরাস যখন পরিবেশে থাকে, হ্যাঁ, রাস্তাঘাটে ধরো ভাইরাস পড়ে আছে, তখন ভাইরাস কিন্তু মৃতই থাকবে। কিন্তু ওই ভাইরাস যদি কোনোভাবে ম্যাম তোমার ভাইরাস দেহে তো দেখা যায় না। হ্যাঁ, ভাইরাস দেখা যায় না ঠিক আছে। তো বাট আমি কথার কথা বললাম যে ভাইরাস ধরো পরিবেশে কিন্তু আছে অবশ্যই। এগুলো তখন মৃত অবস্থায় থাকে, তখন আমাদের কোনো ক্ষতি হয় না। তাই তো দেখো এখন কত ভাইরাস আছে না জানি আমার রাস্তাঘাটে, এই যে আমি যে টেবিলে বসে আছি এখানে, যে ফোন ইউজ করছি এখানে, এই ভাইরাস গুলা যখন আমার দেহে প্রবেশ করবে তখনই আমার উম, এরা সজীব হবে। সজীব হবে কি এরা তখন একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে ছয়টা, এভাবে সংখ্যা বৃদ্ধি করবে আর আমি অসুস্থ হব, তাই না? ভাইরাস জ্বরের নাম শুনেছি কখনো, ভাইরাস জ্বর? না ম্যাম এমনি তো আমি অসুস্থ। ও আচ্ছা, এরকম হচ্ছে একটা ভাইরাস, যে ভাইরাস এই জন্যই বলা হচ্ছে যে ভাইরাসের আসলে কোনো স্বাধীন জীবন নেই। মানে ভাইরাস যখন রাস্তাঘাটে এমনি পড়ে থাকে, মানে মানুষের দেহ ছাড়া যখন ও থাকে, তখন ও সাধারণত মৃত থাকে। কিন্তু ওটা যদি কোনোভাবে দেহের ভিতরে ঢুকে, আমার বা তোমার দেহের ভিতর, তাইলে আমরা শেষ। মানে আমরা তখন অনেক অসুস্থ হয়ে যাই। তখন হচ্ছে ভাইরাস আসলে তখন আর মৃত থাকে না, তখন তার মানে ভাইরাস। আমার দেহে কি ঢুকছে ভাইরাস? তোমার, তুমি কি এখন অসুস্থ? হ্যাঁ, এই কালকে সকাল থেকে ঘুমাতে পারতেছি না, এত পেট ব্যথা। ও আসলে ভাইরাস কি ঢুকেছে কিনা বা ঢুকলেও কোন ভাইরাস, এটা তো আসলে অবশ্যই ডক্টর বলতে পারবে। তুমি যেহেতু সিক বলেছো, তুমি ডক্টরের কাছে যাবা, ডক্টরকে দেখাবা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের মনে হয় 8:25 পর্যন্ত ক্লাস ছিল, আর আমরা এই যে এই পর্যন্ত পড়েছি অণুজীবের ব্যাখ্যা পর্যন্ত। ক্লিয়ার? হ্যাঁ তোমার কোনো সমস্যা থাকলে বলতে পারো, তাহলে নেক্সট ক্লাসে আমরা ব্যাকটেরিয়া থেকে ইনশাআল্লাহ শুরু করব। না, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের তো মান্থলি এক্সাম মনে হয় 29 তারিখ, সুন্দর করে দিও। এরপরের ক্লাসে কালকে। ইনশাল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ, আগামীকাল 29 তারিখ তোমাদের মান্থলি এক্সাম। তো পড়াশোনা করো সুন্দর করে, আর নিজের খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা। তাহলে চলো, আজকের ক্লাসটা এখান পর্যন্তই, আমরা আবার পরে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।